ঠিক আছে।
আচ্ছা, আমরা স্টার্ট করতে পারি, রাইট? 42 number have already joined. So, okay, here's the table of content which will be covered into this class. Related to performance management. The first one is the introductions to the performance management. আমরা performance management কি সেটা সম্পর্কে আজকে জানবো, and afterwards we will learn about performance evaluation. So firstly performance management, afterwards performance evaluation কিভাবে করতে হয়। So এই performance evaluation এর first যে component অথবা element যেটা বলবেন, based on which the performance will be evaluated, that is feedback control. ফিডব্যাক কন্ট্রোলটা কি, এটা ভেরি ইন্টারেস্টিং। কারণ হচ্ছে আমরা সবসময়ই হচ্ছে ফিডব্যাকের উপরে বেসিস করেই কিন্তু পারফরমেন্সের ইভালুয়েশনটা করে থাকি। That we have set a budget or target, and afterwards we compare with the actual one, and we try to get the recipient of the feedback to improve our performance. Yes. স্যার, অন্য দিনের তুলনায় স্যার আপনার মাইক্রোফোনটা একটু কিভাবে যেন শোনা যাচ্ছে, আদার ডেজ এর মতো ক্লিয়ার না স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে না? ওকে, একটু কিরকম যেন শোনা যাচ্ছে। এখন কি ঠিক আছে না এখনো সেম? আমি কি শুনতে পাচ্ছি ঠিক মতো? ক্লাসে কি আরো অসুবিধা হচ্ছে কিনা? রাইট রাইট, একটু রেসপন্ড করে দেখেন তো, মানে সবাই যদি শুনতে পারেন। তোর আপনি আপনার ইয়েটা দেখেন তো, কারণ আমি তো সেম ইয়েতেই আছি। স্যার আপনার ঠিকই আছে, ঠিক আছে স্যার, আমার কাছে মনে হয় ঠিক আছে স্যার। ও আচ্ছা, আপনি কন্টিনিউ করেন স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, দেন হচ্ছে বিহেভিয়ারাল ইম্প্যাক্ট অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, দেন বাজেট বায়াস। আমরা যেটা দেখবো আজকে বাজেট বায়াস সম্পর্কেও জানবো, যে আমরা বাজেট যদি করে থাকি, ইটস নট আওয়ার জব to be done. We need to compare with the budget bias, because of we will learn about the budget slack. হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আজকে জানবো। দেন রেসপন্সিবিলিটি সেন্টার, এই যে ক্লাউড কম্পিউটিং পর্যন্ত আমাদের কিন্তু ওভারঅল থিওরিটিক্যাল অ্যানালাইসিস, যে আমরা যে অ্যানালাইসিস গুলো শিখেছিলাম, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, দেন হচ্ছে আমাদের আদার যে সরি, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি হচ্ছে এই যে পারফরমেন্স ইভালুয়েশনের জন্য, ম্যানেজমেন্টের জন্য। সো 1 to 8 it will be part of our theoretical analysis, and afterwards we will learn about the performance measures. ওই যে যেমন আমরা শিখি ROI এর ইউজেস কেমন হবে, RI, হ্যাঁ, রেসিডুয়াল ইনকাম এর ইউজেস কেমন হবে পারফরমেন্স মেজারের জন্য। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ব্যালেন্স স্কোর কার্ড। এটা কিন্তু নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিস, এটার মাধ্যমে আমরা ইভালুয়েট করে থাকি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আজানটা হচ্ছে, আজানটা শেষ হলে আমরা স্টার্ট করি। হ্যাঁ,
আচ্ছা, দেন আমরা 11 নাম্বার ইজ বাজেটারি কন্ট্রোল, সেটা আমরা আজকে জানবো। দেন ডেটা বায়াস এন্ড প্রফেশনাল স্কেপটিসিজম ইন পারফরম্যান্স ম্যানেজমেন্ট, যেটা আমরা পারফরম্যান্স ম্যানেজমেন্ট স্টার্ট করেছিলাম, যে হাউ উইল ক্যারি আউট দ্য পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সেখানে প্রফেশনাল স্কেপটিসিজমের যে রিভিউটা আছে সেটা আমরা জানবো। আর লাস্ট ওয়ান ইজ সাস্টেনেবিলিটি এন্ড ইএসজি রিপোর্টিং। আমরা একটু এখানে অ্যাড করি ইএসজি রিপোর্টিং, এটা কিন্তু এখন একটা কারেন্ট এন্ড কন্টেম্পোরারি ফিনোমিনা। আমরা S1 S2 দুইটা আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে ইএসজি রিপোর্টিং এর জন্য। এটা নট অনলি জাস্ট ইটস বাউন্ডেড বাই দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইটস অলসো বিকাম এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল। তো এটা হয়তো আপনারা কর্পোরেট রিপোর্টিং এর সময় শিখবেন যে S1 S2 কিভাবে সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা করতে হয়, বাট আমরা ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আমরা আজকে জানব যে তার ফিচার গুলো কি কি। গ্যাস তুর্য। স্যার আপনার মাইক্রোফোনে মেবি আজকে ইকোটা অনেক বেশি হচ্ছে, ভয়েসটা হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি ট্রাই টু ইমপ্রুভ। আই থিংক টেকনিক্যাল প্রবলেম, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, আমি একটু ট্রাই করতেছি সামনে থেকেই কথা বলার জন্য। ওকে, introduction to performance management. So performance management is a process of measuring, monitoring and controlling performance to ensure that individual and organization objective are aligned. দেখেন এখানে পারফরম্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটা কোর ইম্পর্টেন্ট থিং হ্যাজ বিন আইডেন্টিফাইড। ওয়ান ইজ মেজারিং, মানে আমার পারফরম্যান্স যেহেতু মেজার করবো, সো আমরা মেজার করবো, এটা একটা প্রসেস যেখানে আমরা নট অনলি মেজার করবো বাট অলসো মনিটর করবো, কন্ট্রোল করবো, to ensure that individual and organizational objective are aligned. তার মানে হচ্ছে আমরা এই কাজগুলো কেন করব, কারণ কি, কারণ হচ্ছে organization is an artificial entity, it can separately it will be considered. Okay, within the organization কিন্তু ম্যানেজমেন্ট তারপর এমপ্লয়িরা কাজ করে থাকে, রাইট? তাদের কিন্তু সেপারেট অবজেক্টিভ থাকে। তো দুই জনের যদি অবজেক্টিভ অথবা কোম্পানি আর ম্যানেজমেন্টের অবজেক্টিভ যদি সেপারেট হয়, দেন ইট উইল কল গোল ইনকনগ্রুয়েন্স। তো এইটা করা যাবে না। অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে, যে অর্গানাইজেশন চাচ্ছে যে আমি আফটার 5 ইয়ার্স অথবা আফটার 2 ইয়ার্স আই উইল অ্যাচিভ দিস গোল অথবা দিস অবজেক্টিভ, that similar goal has to be achieved or has to be perceived by the individual. এটা হচ্ছে কনসেপ্ট। তো পারফরম্যান্স মেজারমেন্টটা এমন ভাবেই করতে হবে যেন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল মানে ম্যানেজার এবং হচ্ছে অর্গানাইজেশন এই দুইটার অবজেক্টিভ যেন সেম হয়। হ্যাঁ, দেখেন তাহলে ইট ইনভলভস অ্যাপ্রোপ্রিয়েট পারফরম্যান্স মেজার্স। তার মানে আমার মেজারমেন্ট করার জন্য কিছু টুল লাগবে, রাইট? তো ফার্স্ট টুলটাকে বলা হচ্ছে ফিডব্যাক সিস্টেমকে। সো এখানে দেখেন সেকেন্ড প্যারাতে বলা হচ্ছে যে ইট ইনভলভস ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট পারফরম্যান্স মেজার্স এন্ড ফিডব্যাক সিস্টেম। কেন? বিকজ টু ইনফ্লুয়েন্স বিহেভিয়ার, প্রমোট গোল কনগ্রুয়েন্স। গোল কনগ্রুয়েন্স মিনিংটা কি, যে দুইজনের গোল সেম হইতে হবে। যদি দুইজনের গোল মানে আপনার সেম না হয়, ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আলটিমেট অবজেক্টিভটা অ্যাচিভ করা যাবে না। দেখা গেল অর্গানাইজেশন চিন্তা করতেছে লং টার্ম গোল, আর ম্যানেজমেন্ট চিন্তা করতেছে আসলে লং টার্ম গোল চিন্তা করে তো আমার লাভ নেই, আই উইল লিভ দ্য কোম্পানি নেক্সট ইয়ার। সো আমি চিন্তা করতেছি যে আমি শর্ট টার্ম গোলে আমি দেখি কোম্পানির প্রফিটটাকে একটু সেলসটা বেশি বেশি দেখিয়ে আই ক্যান গেট দ্য বোনাস অথবা ইনসেন্টিভ আমি পেয়ে যাই। এই যে দেখেন কনসেপ্টটা, যে গোল কনগ্রুয়েন্স যদি থাকতে হয় সেই জন্য কিন্তু এই মেজারমেন্টটা করা হয় এবং সাপোর্ট ইফেক্টিভ ডিসিশন মেকিং। ঠিক আছে, আমরা অলরেডি বুঝে গেছি পারফরম্যান্স মেজারমেন্টের যে কম্পোনেন্ট গুলো, প্লাস হচ্ছে আমরা কারণ কি এটা করার জন্য, বিকজ অফ বিহেভিয়ারাল ইমপ্যাক্ট আছে, প্রমোট গোল কনগ্রুয়েন্স এন্ড সাপোর্ট ডিসিশন মেকিং এর জন্য। সেকেন্ড মানে কি, এখানে দেখেন থার্ড পারফরম্যান্স মেজারটা করতে হবে কি কন্ট্রোলেবল ফ্যাক্টরের উপর বেসিস করে। ডেট নাকি কি দিলি যে মেইন ফোকাসটা হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টরগুলো, কন্ট্রোলেবল না সেই ফ্যাক্টরগুলোকে যদি কনসিডার করে ম্যানেজমেন্ট you can choose minimum 1 and maximum 4 colleges সেকেন্ড মাইগ্রেশন হলো হ্যাঁ সেকেন্ড মাইগ্রেশন শুরু করেছে এই তোর বাদে সেই ফ্যাক্টরের জন্য অ্যাকাউন্টেবল করা হয়, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওই কারেন্ট কলেজ কি কসম মেডিকেল কলেজ না, এই জন্য বলা হচ্ছে has to be focused on the controllable factor, encourages both short term and long term performance। এমন না আপনি শুধু মানে লং টার্ম পারফরম্যান্স কে ফোকাস করবেন, দ্যাট শুড নট বি। আইফোন এর মধ্যে বেটার ওয়ান উড বি যে শর্ট টার্ম পারফরম্যান্স মেজারমেন্ট এন্ড লং টার্ম, এটাকে একটা হাইব্রিড অ্যাপ্রোচে যাও। ঠিক আছে,
যেটা প্রোভাইড করবে টাইমলি এন্ড রিলেভেন্ট ফিডব্যাক। দেখেন দুইবার আমরা ফিডব্যাকের ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। আলটিমেট ইম্প্যাক্ট হচ্ছে যে বিহেভিয়ারাল ইম্প্যাক্ট বা বিহেভিয়ারাল মেটার গুলোকে চেঞ্জ করে অর্গানাইজেশনে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে ফিডব্যাক আসলে সিস্টেমটা কি। দেখেন এখানে খুব সুন্দর একটা চার্ট দিয়ে আছে, এই প্রসেসের মাধ্যমে আসলে ফিডব্যাকটা। আচ্ছা দেখেন ফার্স্ট প্যারাতে আপনারা যদি একটু পড়েন, দেখেন ফিডব্যাক ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য প্রসেস অফ রিপোর্টিং ব্যাক কন্ট্রোল ইনফরমেশন। তার মানে হচ্ছে রিপোর্টিং ব্যাক ইনফরমেশন। আমরা কিন্তু রিপোর্টিং ফরওয়ার্ড চিন্তা করব না, যখন ফিডব্যাকের কথাটা বলা হচ্ছে তখন আমি ব্যাকওয়ার্ড চিন্তা করবো, যে আমি অলরেডি সামথিং হ্যাজ হ্যাপেন্ড, আমার আউটকামটা কি সেটা নিয়ে আমার চিন্তা করে দেন কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে বলা হচ্ছে কেন তাহলে আসলে বিজনেসের ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। যে ইন এ বিজনেস অর্গানাইজেশন ইট ইজ ইনফরমেশন প্রডিউসড ফ্রম উইদিন দ্য অর্গানাইজেশন with a purpose of helping management and other employee with control decisions. Ultimate goal কি আমার কন্ট্রোল ডিসিশনের কন্ট্রোলটাকে নিয়ে আসে, অথবা আমি যে কন্ট্রোলেবল ফ্যাক্টর গুলো কনসিডার করতেছি যাকে আমার জন্য অ্যাকাউন্টেবল করা হচ্ছে, সেই অ্যাকাউন্টেবল ফ্যাক্টর বা কন্ট্রোলেবল ফ্যাক্টর গুলোকেই আমরা কি করব ম্যানেজমেন্টের পারপাসে ইউজ করব। জি স্যার একটা ছোট একটা জিনিস জানা ছিল, কিছু মনে করবেন না। তাই যে রেড মার্ক করা যে জিনিসগুলো, এটা কেন রেড মার্ক করছেন? আচ্ছা, এটা কোনো স্পেশালিটি আছে? স্পেশালিটি আছে, হ্যাঁ। আপনি যখন ফিডব্যাক কন্ট্রোল করবেন, মেইন যে ফোকাসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্রসেস অফ রিপোর্টিং, মানে ব্যাপারটা এই জন্য আমি কিন্তু আপনাদের জন্য এই মার্ক করে নিয়ে আসছি, যে আপনি যখন মনে রাখবেন এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম। ঠিক আছে, দেখেন আমরা এবার ফিডব্যাক লুপে চলে যাই, এটা আরো মোর কজেন্ট হবে টু আন্ডারস্ট্যান্ড। দেখেন আমরা স্টার্ট করবো অর্গানাইজেশনের প্রসেসের ক্ষেত্রে কি ইনপুট থেকে। ইনপুটে কি থাকে আমরা শিখছিলাম যে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ওভারহেড, এগুলো হচ্ছে আমার ইনপুট রিসোর্সেস। তারপর আমরা ধরেন ম্যানেজমেন্টের আর&ডি থাকে, সেগুলো আমরা ইনপুট রিসোর্স হিসেবে কনসিডার করবো। এটা কোথায় যাবে? অপারেশনে যাবে। এটা জাস্ট আপনি সিম্পল চিন্তা করেন, ইনপুট, অপারেশন, আউটপুট। ঠিক আছে, ওকে। দেখেন আপনি যখন আউটপুটে চলে আসেন, এই লাইনটা কিন্তু দেখাচ্ছে, ইন্ডিকেট করতেছে ফিডব্যাক অফ ইনফরমেশন, মানে আউটপুট থেকে আপনি কিন্তু মেজার করবেন আউটপুটকে, রাইট? তাহলে আউটপুটকে যদি আমি মেজার করতে যাই, তাহলে আমি দেখতেছি যে আমার একটু ডেভিয়েন্স আসতেছে। কোথায়? দেখেন ইন্ডিকেট করতেছে যে কম্পেয়ার অ্যাকচুয়াল রেজাল্ট উইথ প্ল্যান। দ্য অ্যাকচুয়াল রেজাল্ট উইথ প্ল্যান, দ্যাট মিনস প্ল্যানটা আপনি আগেই সেট করে রেখেছিলেন আপনারা। যখন আমি কোন একটা প্রোডাকশন লাইনে আমি ইনপুট দিচ্ছি, ধরেন আমি 100টা মোবাইল ফোন প্রডিউস করবো, যদি আমি চিন্তা করেন, আপনি একটা বাজেট করছেন যে প্রতিটা মোবাইল ফোনের প্রাইস হওয়া উচিত $100। ইটস ইওর বাজেট, ইটস ইওর প্ল্যান, ওকে। আপনি সেই অনুযায়ী ম্যাটেরিয়াল ইনপুট দিলেন, আপনি সেই অনুযায়ী লেবার এঙ্গেজ করলেন, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড আপনি এঙ্গেজ করলেন। আউটপুট আসলো কি যে হওয়া উচিত এই পার ইউনিটে 100 টাকা করে, আপনি সামহাউ দেখতেছেন 110 টাকা হয়ে গেছে, মানে $110 হয়ে গেছে। এই কাজ হচ্ছে যে $110 যে হলো, এই ইনফরমেশনটা আপনাকে দিচ্ছে ফিডব্যাক অফ ইনফরমেশন। আপনি আউটকামের পরে আপনি রেজাল্টটা কম্পেয়ার করবেন, এই অ্যাকচুয়াল রেজাল্ট তো আমার 110, বাট আমি কম্পেয়ার করতেছি আমার 100-র সাথে। এই যে 10 টাকার গ্যাপ, এই জন্য আপনি অ্যাকশন নেবেন। রিজনটা কি? এটা কি লেবার ইনএফিশিয়েন্সি ছিল, অথবা ম্যাটেরিয়াল কি কোয়ালিটি ভালো ছিল না? এই যে ডিসিশন গুলো আছে ম্যানেজমেন্টের, কারণ কি আপনি 110 টাকা হওয়া মানে কিন্তু কস্ট সেন্টারে কস্ট বেড়ে যাওয়া, ম্যানেজমেন্টের প্রফিটেবিলিটি কমে যাওয়া। রিজনটা কি? এই যে প্রসেসের মাধ্যমে ম্যানেজমেন্টের ডিসিশনকে ইমপ্রুভ করা, এটা কি বলা হয় হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল প্রসেস। আর এই যে লুপটা দেখতেছেন আপনারা, এই যে একটা প্রসেসের, এটা হচ্ছে লুপিং ওয়েতে যাবে, ইনপুট হবে, অপারেশন হবে, আউটপুট হবে, আবার কম্পেয়ার করবেন, দেন আবার কন্ট্রোল অ্যাকশন আসবে, মানে এটা ঘুরতেই থাকবে। এই জন্য এটাকে ফিডব্যাক কন্ট্রোল লুপ বলা হয়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এলিমেন্ট অফ কন্ট্রোল প্রসেস। এটা খুবই মানে আপনাদের জন্য দেখেন, আমরা যখন কোনো কন্ট্রোল সাইকেল দেখবো, তখন আমাদের এই 6টা এলিমেন্টকে আমরা কনসিডার করবো। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমাকে একটা প্ল্যান সেট করতে হবে এবং আমার টার্গেট থাকবে। এই টার্গেটটা হবে হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম অথবা মিডিয়াম টার্ম। ঠিক আছে, তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আমি যখন কত নাম্বার চ্যাপ্টার, সচিব সর্দার, এটা হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট। যাই হোক,
So establish budget. আমরা আগে একটা বাজেট establish করবো, that is called our I mean it's called the profit target, or might be budget one অথবা স্ট্যান্ডার্ড কস্ট। আমরা যেভাবেই বলি না কেন সেটা হচ্ছে আমরা একটা টার্গেট সেট করব আমরা স্টেপ 1। তারপরে কাজ হচ্ছে আমরা এটাকে মানে অপারেশনে যাবে, যেটাকে বলে ইমপ্লিমেন্ট প্ল্যান। ঠিক আছে, রিসোর্স এঙ্গেজ করা, লেবার এঙ্গেজ করা, এবং আপনার আদার যে ম্যাটেরিয়াল গুলো আছে এবং ওভারহেড এগুলো এঙ্গেজ করবেন, করে এই স্টেজে আমার এই কাজগুলো শেষ। থার্ড স্টেজ হচ্ছে রেকর্ড রেজাল্ট, আউটপুট। আপনাকে আউটপুটটা মেজার করতে হবে। ওই যে আমি বলছিলাম বাজেট করছেন $100 পার মোবাইল ফোন, আপনার হয়ে গেছে $110, এমন হতে পারে। ফোর্থ হচ্ছে ফিডব্যাক। রিজন কি তাহলে? দেখেন বলছে যে অ্যাকাউন্টিং রেকর্ড দ্যাট আর ইউজড টু give management feedback on actual result. Means you have the budgeted one, you have the actual one, you will provide the impact. The $10 বেশি লেগেছে। Then comparing feedback. আমরা এই স্টেজে হচ্ছে কি করব, যে what should be and should have been achieved. So that things has to be controlled and compared in this step. And 6.1 is management actions. তাহলে এই যে আমি গ্যাপটা বের করলাম, আমার পারপাসটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকশন নেওয়া। অ্যাকশন কি হতে পারে? 3 ধরনের অ্যাকশন হতে পারে। ওয়ান ইজ আপনি কারেক্টিভ অ্যাকশনে যেতে পারেন, যে না আমার $10 বেশি লেগেছে, কেন লাগবে? রিজন হচ্ছে কোয়ালিটি, ল্যাক অফ কোয়ালিটি ম্যাটেরিয়াল, মাইট বি ল্যাক অফ কোয়ালিটি অর স্কিলড লেবার, এটা হতে পারে। ঠিক আছে, নাম্বার 1 হতে পারে এটা খুব একটা ডেভিয়েন্স না, আপনি এটাকে রিজনেবল ডেভিয়েন্স মনে করতেছেন, এটা হতে পারে। তখন আপনি কোনো অ্যাকশনে যাবেন না। দেখেন লেখা আছে নো অ্যাকশন, দ্যাট মিন্স দিস কুড বি দ্য চয়েস when the actual outcome are better than anticipated, or unexpected result that are brought on an event that is unlikely to recur. ঠিক আছে, এমনও হতে পারে যে রিকার মানে এটা হবে না, অথবা এটা ওয়ান অফ সিচুয়েশন, অথবা আপনি যে রেজাল্টটা দেখতেছেন অ্যাকচুয়ালি বেটার দেন বাজেটেড, অথবা ডেভিয়েন্সটা খুব একটা বেশি নাই, এটাও মনে হতে পারে। আরেকটা হচ্ছে আপনি দেখলেন যে আসলে আমি যে ইনপুটটা দিলাম বাজেটের জন্য, সেটা হচ্ছে ধরলেন $100, বাট আপনার আউটকাম আসলে হচ্ছে $150 লাগবে বা $150 লাগবে আপনার এই ইয়ের জন্য। তার মানে আপনার বাজেটই ঠিক নাই, আপনি যে প্রসেসে যাচ্ছেন সেটাই ঠিক নাই। তাহলে অ্যাজ এ ম্যানেজার আপনি তখন কি করবেন? আপনার ইউ নিড টু রিভাইজ ইউর বাজেট, ইউ নিড টু রিভাইজ ইউর গোল, প্ল্যান, হোয়াটএভার ইউ কল, বাট ইউ নিড টু রিভাইজ ইট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এলিমেন্ট অফ কন্ট্রোল সাইকেল, আমার ফিডব্যাক কন্ট্রোলের একটা পার্ট। এইবার আসেন পারফরমেন্স ইভ্যালুয়েশন। আমরা যে ফিডব্যাকটা পারফরমেন্স মেজার করলাম, এটা থ্রু হচ্ছে ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে এখন আমরা ইভ্যালুয়েশনটা করব। দেখেন আমাদের অলরেডি ফিডব্যাক কন্ট্রোলটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন ইফেক্টিভ ফিডব্যাক কন্ট্রোলের প্রসেসটা কি? দেখেন এখানে কয়েকটা আইটেম লেখা আছে, যে এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ইট উইল বি কল্ড দ্য ইফেক্টিভ ফিডব্যাক। ওয়ান ইজ ক্লিয়ার এন্ড কম্প্রিহেন্সিভ ফিডব্যাক কন্ট্রোল প্রসেস হতে হবে। ইউজ অ্যান এক্সেপশন রিপোর্টিং ফরম্যাট। ওই যে আমরা কি মনে আছে ম্যানেজমেন্ট বাই এক্সেপশনের কথা আমরা যে ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, যে আপনি এক্সেপশন গুলোকে আইডেন্টিফাই করতে হবে। এমন না যে যেগুলো আপনার নর্মাল, মানে আপনি ইজিলি আইডেন্টিফাইয়েবল, অথবা এটা আসলে আপনার ডিসিশনের ইম্প্যাক্ট করবে না, সেগুলো কিন্তু আপনার জন্য ডিসিশন মেকিং এ কোনো ইম্প্যাক্ট রাখে না। ওগুলো আমাদের কোনো দরকারও নাই। আমার আই নিড দ্য এক্সেপশন। তো এই জন্য বলছে ইফেক্টিভ ফিডব্যাকের ক্ষেত্রে এক্সেপশন রিপোর্ট গুলো আপনাকে ফরম্যাটে নিয়ে আসতে হবে। Determine the controllable expense and income individually. That means আপনি যখন ফিডব্যাক কন্ট্রোল প্রসেসে আছেন, আপনার কিন্তু ইচ এন্ড এভরি আইটেমের আপনার সেপারেটলি আপনাকে হচ্ছে রিপোর্ট করতে হবে। আপনি যদি এরকম এটাকে ক্লাব করে ফেলেন বা গ্রুপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ধরতেই পারবেন না আপনার কোন ভেরিয়েবলের জন্য আপনার প্রবলেম আছে। বা ইনকাম ক্যাটাগরি আপনি ভালো দেখতেছেন, কোন ইনকাম ক্যাটাগরিতে ভালো, কোন প্রোডাক্টের জন্য প্রোডাক্ট মিক্স আপনি ইউজ করতেছেন, তো কোন প্রোডাক্টটা বেশি প্রফিটেবল আছে, ও রেভিনিউ জেনারেট করতে পারে, রিলেটেড এক্সপেন্স কত, সেটা আপনাকে সেপারেটলি রিপোর্ট করতে হবে, এবং এটা রেগুলার বেসিসে করতে হয়, টাইমলি করতে হয়। ঠিক আছে, অ্যাকুরেট ইনাফ ফর দ্য ইন্টেন্ডেড ইউজার্স। তার মানে হচ্ছে আপনি যখন ফিডব্যাক ইফেক্টিভ ফিডব্যাকে আপনাকে নিয়ে আসতে হবে রিপোর্টিংটাকে, তখন ইররিলেভেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো বাদ দিতে হবে, কারণ এটা ইট হ্যাজ টু বি ক্লিয়ার এন্ড কম্প্রিহেন্সিভ। ইট ডাজন্ট মিন যে আপনাকে সব ইনফরমেশন রেকর্ড করতে হবে যে ইররিলেভেন্ট, যেটা আপনার মানে পারফরম্যান্স অ্যানালিসিস হিসেবে কোনো কাজে লাগবে না, এমন কিছু হলে আপনার দরকার নেই। এছাড়াও দেখেন যদি আমরা দেখে থাকি হচ্ছে স্টাইল অফ ইভালুয়েশন, মানে এটা মিনিং হচ্ছে পারফরমেন্স মেজার গুলো আপনি কিভাবে করবেন। ঠিক আছে, বাজেট কনস্ট্যান্ট এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রফিট কনসিয়াসনেস এন্ড নন অ্যাকাউন্টিং। আমি যখন ইভালুয়েশন করব আমরা শুধুমাত্র ওই ফাইন্যান্সিয়াল ফিগারকে ফোকাস করব না,
এই চ্যাপ্টারে বলা আছে আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুইটা মেজারকে আপনি হাইব্রিড অ্যাপ্রোচে আপনি আগাবেন, আদারওয়াইজ দ্যাট পারফরমেন্স মেজার উইল নট বি কনকনভিনিয়েন্স। ঠিক আছে, বাজেট বায়াস, এটা বাজেট বায়াস কি আমরা সংক্ষেপে একটু জেনে নিই। দেখেন বলা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট performance of performance may generate budget bias result in lack of congruence। কথার মিনিংটা হচ্ছে আপনি যে বাজেটটা করতেছেন সেটা যদি মেজারমেন্টটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আলটিমেটলি কি হবে না, আপনার যে এই বাজেটের সাথে কম্পেয়ার করে ফিডব্যাক রিসিভ করে পারফরমেন্স মেজার করে আপনি যে আউটকামটা চাচ্ছেন সেটা গোল কনভিয়েন্স হবে না। ঠিক আছে, তো আমরা এটা ডিটেল দেখবো বাজেট ইস্যুতে বায়াসের ক্ষেত্রে। যাই হোক, বিহেভিয়ারাল ইমপ্যাক্ট অফ পারফরমেন্স মেজারমেন্ট। দেখেন আমরা এই পারফরমেন্স মেজারমেন্টের কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে, যেটা এখানে আপনারা দেখতে পারবেন। মানে আমরা শুধুমাত্র পারফরমেন্স মেজারমেন্টে একদম ম্যানেজমেন্টকে ফোর্স করে ফেললাম অ্যাজ অর্গানাইজেশন। আমরা এমপ্লয়ীদেরকে বললাম যে তোমার এই পারফরমেন্সটা কি কেপিআই সেট করে দিয়ে আমরা জাস্ট পুশ করতেছি যে তোমাকে করতে হবে, লাইক হচ্ছে সেলস ডিপার্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে আপনাকে প্রফিট বেশি দেখাতে হবে, অথবা আপনাকে হচ্ছে কি আমার ইপিএস বেশি দেখাতে হবে। এইটাই আলটিমেটলি কি করে, ওই যে ইনফ্লেটেড রিপোর্টিং বা উইন্ডো ড্রেসিং কে আপনাকে কি করে, এটাকে হচ্ছে ডেভিয়েট করে। তো অ্যাজ এ রেজাল্ট ড্রাইভ করে, অ্যাজ এ রেজাল্ট আপনাকে যেটা করতে হবে যে এইটার যে বিহেভিয়ার ইম্প্যাক্টটা সেটা জানা দরকার। ঠিক আছে, সো দেখেন এখানে অনেকগুলো রিসার্চ হয়েছে এই ব্যাপারে। রিসার্চ সাজেস্ট দ্যাট all too often performance measure lead to a lack of congruence। কারণ বেশি বেশি যদি পারফরমেন্স মেজার করা হয় তাহলে এইটা রিসার্চের আউটকাম হচ্ছে দেখা গেছে যে আসলে এমপ্লয়িরা অর্গানাইজেশনের যে আলটিমেট অবজেক্টিভ আছে সেটাকে তারা ফলো করে না। তারা তখন নিজের এই আপনার নিজের যে অবজেক্টিভ আছে, ধরেন তার স্যালারি বাড়ানো, তার ইনসেনটিভ বাড়ানো, এটার উপরে ফোকাস বেশি রাখে। এটাই বলা হচ্ছে রিসার্চে। বলা হচ্ছে এখানে যে ম্যানেজার seek to improve their performance on the basis of indicator, যে ইন্ডিকেটরটা আপনারা সেট করে দিয়েছেন সেই ইন্ডিকেটরের বেসিসে ম্যানেজার চিন্তা করবে যে আমার মানে আমার বোনাস লাগবে, স্যালারি তো আছে, আমার বোনাস লাগবে, ইনসেনটিভ লাগবে, অর্গানাইজেশন যা অফার হোক আমি এগুলোকে ইনফ্লেটেড করে আমি আমার এগুলোকে অবজেক্টিভটাকে অ্যাচিভ করে ফেলতে চাই। ঠিক আছে, দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। A production manager may be encouraged to achieve and maintain high production levels and to reduce cost। তার মানে প্রোডাকশন ম্যানেজারের পারফরমেন্স মেজার হচ্ছে যে তাকে হাই প্রোডাকশন করতে হবে এবং কস্ট রিডিউস করতে হবে, পার্টিকুলারলি ইফ হিজ অর হার বোনাস লিঙ্ক টু ফ্যাক্টর। তার মানে দেখেন সে হচ্ছে তাকে টার্গেট দিয়ে দেওয়া হলো যে তোমাকে প্রোডাকশন বাড়াইতে হবে এবং কস্ট কমাইতে হবে। এখন such a manager is likely to be highly motivated, কারণ কি তার প্রোডাকশন করতে হবে, কি সেলস হবে কি হবে না ডাজন্ট ম্যাটার ফর হিম। তার কাজ হচ্ছে ভাই আমি প্রোডাকশন বাড়াবো কারণ আমার এটার সাথে বোনাস লিঙ্ক আছে। ওকে, however need to maintain high production level could lead to a high level of slow moving inventory। দেখেন অবস্থা, ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি প্রোডাকশন বাড়াবা, কস্ট কমাবা, কস্ট কমাতে যে সে হাই ইনভেন্টরি করে ফেলছে। আলটিমেটলি আমি এই বছরে প্রফিটেবিলিটি হতে পারে বেশি কারণ আমার কস্ট কমে যাচ্ছে, প্রোডাকশন বেশি হচ্ছে, কস্ট কমতেছে, আমি বেশি বেশি পারচেজ করলাম। আমার স্লো মুভিং ইনভেন্টরির কারণে আমার এমনও হতে পারে নেক্সট ইয়ারে যে আমার ক্যাশ ফ্লোর উপর ইম্প্যাক্ট পড়ে গেছে, আমার এটা ব্যাড ডেটস করতে হচ্ছে, অথবা ব্যাড ডেটস না অ্যাকচুয়ালি ওই যে ইম্পেয়ারমেন্ট করতে হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, তো এই যে দেখেন তার মানে হচ্ছে যে মানে বেশি বেশি যে ইম্পোজ করে দেওয়া পারফরমেন্স মেজার্স টু ম্যানেজার অথবা এমপ্লয়ি, এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বিহেভিয়ারাল চেঞ্জেস আছে এটার উপর। এই জন্য বলা হচ্ছে does the manager's behavior has been distorted by the control system। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন কন্ট্রোল সিস্টেমে। ঠিক আছে, কন্ট্রোল সিস্টেমে তো পজিটিভ সাইডস গুলো আছেই, যে ইমপ্রুভমেন্ট দ্য পারফরম্যান্স, গোল কনগ্রুয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড যে বেশি বেশি করা। যাই হোক, এটা হচ্ছে বিহেভিয়ারাল ইমপ্যাক্ট অফ পারফরম্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটা যে স্টাইল অফ ইভালুয়েশন, ওখানে আপনার তিনটা আইটেম দেখাচ্ছিল বা কম্পোনেন্ট ছিল, সেটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট, প্রফিট কনসিয়াসনেস এন্ড নন অ্যাকাউন্ট। দেখেন এখানে হোপফুটেড একটা রিসার্চ আছে যেখানে বলছে তিনটা ডিস্টিংটিভ ওয়ে অফ ইউজিং বাজেটারি ইনফরমেশন টু ইভালুয়েট দ্য পারফরম্যান্স। মানে এইভাবে করে আসলে পারফরম্যান্স ইভালুয়েট করলে তখন গোল কনগ্রেস হতে পারে, মানে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না অর্গানাইজেশনের, মানে ম্যানেজারদের উপরে, এবং আলটিমেটলি এটা অর্গানাইজেশনের উপরও ইম্প্যাক্ট পড়বে, প্রপারলি প্রফিটেবিলিটি এবং ক্যাশ ফ্লো দুটোই ভালো থাকবে।
যাই হোক, আমরা একটু দেখি যে স্টাইল অফ ইভালুয়েশন আসলে কি। বাজেট কনস্ট্রেন্ট, manager's performance is primarily evaluated upon the basis of his ability to continue meet the budget on short term. তার মানে হচ্ছে ম্যানেজমেন্টের পারফরমেন্সটা ইভালুয়েট করা হচ্ছে শর্ট টার্মের গোল বেসিসে। আচ্ছা, এই যে ক্রাইটেরিয়ন টাচ অফ পারফরমেন্স ইজ স্ট্রেস অ্যাট এক্সপেন্স অফ আদার ভ্যালুড এন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, বাজেট কনস্ট্যান্টটা কোথায়, যে তাকে তো বাজেট দিয়ে দিচ্ছে, শর্ট টার্মের গোল ফোকাস করে তাকে হচ্ছে তার পারফরমেন্স ইভালুয়েট করা হবে। কিন্তু এই যে তাকে ক্রাইটেরিয়াটা দিয়ে দেওয়া হলো, এই বাজেটটা করে দেওয়া হলো, অ্যাজ এ রেজাল্ট এটা ইট মাইট নট মিট দি আদার কম্পোনেন্ট অফ পারফরমেন্স মেজার অফ আদার ডিপার্টমেন্ট। এই জন্য বলতেছে দেখেন, this criteria of performance is raised at the expense of other valued and important criteria. The manager will receive unfavorable feedback from his superior. For instance, his actual cost exceeds the budgeted cost. এমনও হতে পারে যে বাজেটটা এমন ভাবেই আপনার করা হয়েছে যার ফলে উনি যতই চেষ্টা করুক না কেন তার অ্যাকচুয়াল রেজাল্টটা কি হতে পারে, বাজেটের কস্ট থেকে বেশি হতে পারে, রিগার্ডলেস অফ হিজ আদার কনসিডারেশন। সে এমনও হতে পারে বাজেট করা হয়েছে তখন ম্যাটেরিয়াল কস্ট কম ছিল, বাজেটের পরে সেটা বেড়ে গেছে, এমন তো হতে পারে। বাট ওই যে বাজেট কনস্ট্যান্ট, বাজেট ফিক্স করে দেওয়া হয়েছে, তখন ম্যানেজারকে বলা হবে ভাই তুমি তোমার কস্ট ডিপার্টমেন্টের কস্ট বেড়ে গেছে। সো এটা কিন্তু ডিসকারেজ করে। সো এই জন্য যখনই আপনি ইভালুয়েট করবেন তখন বাজেট কনস্ট্যান্টটাকে অবশ্যই ফোকাসে রেখে যে প্রপার বাজেট হচ্ছে কিনা সেটা দেখে করা। সেকেন্ড ওয়ান, প্রফিট কনসিয়াসনেস। বলা হচ্ছে এখানে ম্যানেজমেন্ট পারফরমেন্স ইজ ইভালুয়েটেড অন দ্য বেসিস অফ টু ইনক্রিজ দ্য জেনারেল এফেক্টিভনেস অফ ইস ইউনিট অপারেশন ইন রিলেশন টু দ্য লং টার্ম পারপাস অফ অর্গানাইজেশন। তার মানে হচ্ছে প্রফিট কনসিয়াসনেস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ওর যে পারফরমেন্সটা আছে সেটাকে লং টার্ম পারপাস যে আছে অর্গানাইজেশনের, যে আলটিমেটলি ধরেন কোম্পানি এই স্টেজে যাবে, এত বিলিয়ন ডলারের কোম্পানি হবে, মানে প্রফিটেবিলিটিকে মেইন কনসার্ন হিসেবে ধর। তো এইটা হচ্ছে তাকে বাজেট সেট করে দিল, হয়তো বা কস্ট মিনিমাইজের মাধ্যমে প্রফিটেবিলিটি আনতে হবে, ঠিক আছে, এমন কিছু। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যাট দ্য কস্ট সেন্টার লেভেল ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হিজ অ্যাবিলিটি concerns the attention that he devotes to reducing long term cost. তাকে যেটা দেওয়া হয়েছে যে সে হচ্ছে তার ইভালুয়েশন হবে কস্ট মিনিমাইজেশন এর উপরে, এবং তাকে ডিভোট করা হচ্ছে কস্টটাকে লং টার্মে রিডিউস করার জন্য। For this purpose, however, the budget information has to be used with great care in a flexible manner. মানে রিডিউসিং কস্টের ক্ষেত্রে এমন তো হতে পারে, আমাদের যেমন যে সিচুয়েশন আছে যে আমরা ধরে নিয়েছিলাম এট দ্য ভেরি বিগিনিং এ আমার কস্ট কমে যাবে, বাট এমনও তো হতে পারে যে সিচুয়েশনটা জাস্ট রিভার্স হচ্ছে, গ্লোবাল ইকোনমিক প্রেশার আছে, অ্যাজ এ রেজাল্ট আমার কি হলো, বাজেটের ওই কস্টটা আমার কি হলো না, আমি মিট আপ করতে পারলাম না আলটিমেটলি। তাহলে আমাকে উনার পারফরমেন্সটা কিভাবে ইভালুয়েট করা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে নন অ্যাকাউন্টিং মেজারমেন্ট। Budget information plays a relatively unimportant part in the superior's evaluation of management performance. দেখেন এখানে বলতেছে বাজেটের যে ইনফরমেশন গুলো আছে এটা কিন্তু সুপিরিয়র ইভালুয়েশন যে করে তার সাবঅর্ডিনেট কে, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট পার্ট প্লে করে না, কারণ সে একটা ফিক্স করে দিল, বললো যে আমার আসলে টার্গেট হচ্ছে এইটা, আমার কস্ট 10% রিডিউস করতে হবে, সেল 5% বাড়াতে হবে, ইটস দ্য ফিক্সড, সে করে দিল। কিন্তু যখন ইভালুয়েট করা হয় তখন কিন্তু বাজেটকে কনসিডার করে না, সে বলে তুমি কম করছো, বেসিস অফ বাজেট সেটা কিন্তু সে কেয়ার করে না। সো এই যে তিনটা ইভালুয়েশন স্টাইল বলা হচ্ছে হফউডের, এইটার উপরে বেসিস করেই হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো হয়, যেটা আমরা যে প্রিভিয়াস দেখছিলাম। এই যে এইটার কারণেই কিন্তু এই যে দেখেন হাইলি মোটিভেটেড হয়, সে প্রোডাকশনে ফোকাস করে, কিন্তু আলটিমেটলি যে স্লো মুভিং ইনভেন্টরি বেড়ে যায়, বুঝছেন। সো এটা আরেকটু যখন আপনারা করবেন বাসায় তখন আরেকটু ক্লিয়ার হবে এবং লিঙ্ক করতে পারবেন। যাই হোক, আমরা এবার যে সামারিটা দেখি যে ইভালুয়েশন স্টাইলের সামারিটা কোনটা আসলে ভালো, যদিও মানে আলটিমেটলি এন্ড রেজাল্ট হচ্ছে আপনি কোনোটা দিয়েই পারফেক্ট সলিউশন পাবেন না, ওর এইটাই যে রিসার্চে যেটা বলা হচ্ছে। যাই হোক, ইনভলভমেন্ট ইন কস্ট। তো আমি যখন বাজেট কনস্ট্রেন্টে দেখতেছি কস্ট ইনভলভমেন্টটা অনেক বেশি, কারণ বাজেটটা করা হয় আমার কস্ট কনসিয়াসনেস এর উপর বেসিস করে, যেন আমার কস্টটা আমি কমাতে পারি। সো এই জন্য এর ফোকাস এরিয়া হচ্ছে হাই। যদি আমি প্রফিটের ক্ষেত্রে দেখি, প্রফিট কনসিয়াসনেস এর ক্ষেত্রেও হাই। আর নন অ্যাকাউন্টিং মেজারের ক্ষেত্রে কিন্তু এই বাজেটের এই যে কত পার্সেন্ট বাজেট করলো এই টুলগুলো ধরাই হয় না। সো এই জন্য এটা বলা হচ্ছে এই যে ইনভলভমেন্ট কস্টটা হচ্ছে লো। নন মেজারমেন্টটা ডিফারেন্ট ওয়েতে হয়, যেটা আমরা ব্যালেন্স স্কোর কার্ডে দেখবো আজকে, ঠিক আছে। জব রিলেটেড টেনশন, এই যে ইভালুয়েশন ক্রাইটেরিয়াটা করা হোক
এমপ্লয়ীদের জব রিলেটেড কোনো টেনশন আছে, বাজেট কনস্ট্রেন্ট কিন্তু ভেরি হাই। কারণ কি, আপনি যদি পারফরমেন্স কস্ট রিডিউস করতে না পারেন তাহলে কিন্তু আর চাকরি চলে যেতে পারে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ম্যানেজার কিন্তু খুবই টেনশনে থাকে অথবা তার সাবঅর্ডিনেট যে আমার এই জব থাকবে কিনা। তো এটা একটা ক্রাইটেরিয়া সে বলছে। দেন হফুড বলতেছে যে প্রফিট কনসিয়াসনেস এর ক্ষেত্রে এটা মিডিয়াম স্টেজে থাকে, মানে খুব হাইও না আবার খুব লো না, এটা মিডিয়াম স্টেজে থাকে। আর নন অ্যাকাউন্টিং মেজারমেন্টের ক্ষেত্রে এটা মিডিয়াম থাকে। তারপর হচ্ছে ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টিং রিপোর্ট। যখনই বাজেট কনস্ট্রেন্ট থাকবে তখন কি হয়, যে ধরেন অ্যাকচুয়াল রেজাল্ট বাজেট থেকে বেশি হয়ে গেল, তাহলে ম্যানেজমেন্টের তো সিচুয়েশন খারাপ। তখন তার বস, ধরেন সিইও বলতেছে বা সিএফও বলতেছে যে এটা তোমার ইনএফিশিয়েন্সির কারণেই হচ্ছে তোমার এই বাজেটের কস্ট, অ্যাকচুয়াল কস্ট বেড়ে গেছে। সো দেখেন এখানে বলা হচ্ছে বাজেট কনস্ট্রেন্টের ক্ষেত্রে ম্যানিপুলেশনটা এক্সটেন্সিভ থাকে, মানে বেশি ম্যানিপুলেশনের চান্স থাকে এখানে। এবং বাজেট বায়াস করার চিন্তা ভাবনা থাকে। বাজেট ধরার সময় অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে বলে যে না, কস্ট হওয়ার কথা 10 টাকা, বলে 15 টাকা হবে। প্রফিট কনসিয়াসনেসের ক্ষেত্রে এটা মানে আপনার ভেরি লিটল থাকে। নন অ্যাকাউন্টিং ক্ষেত্রে তো এটার কোনো ইস্যুই থাকে না। যাই হোক, লিটল লিখেছে, বাট এটা লিটল থাকে। রিলেশন উইথ সুপিরিয়র, এই সিচুয়েশনের কারণে বলতেছে এই বাজেটের এই পারফরমেন্স মেজারের কারণে আপনি সিচুয়েশনটা হয়ে যায় হচ্ছে ভেরি পোর। কারণ ম্যানেজমেন্ট কন্টিনিউয়াসলি সাবঅর্ডিনেটকে অথবা মানে সিএফও তার ম্যানেজমেন্টকে, মিড লেভেলের ম্যানেজারকে কন্টিনিউয়াসলি প্রেশারের মধ্যে রাখে, কারণ প্রফিটেবিলিটি বাড়াইতে হবে এই জন্য। কিন্তু প্রফিট কনসিয়াসনেসের মধ্যে থাকলে কিন্তু এটা ভালো। সো এটা গুড থাকবে যে আমার গোল কনগ্রুয়েন্স ইস্যুটা অ্যারাইজ করে। আর নন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দুইটা আসলে টার্ম ইউজই করা হয়। নন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রফিটেবিলিটি, কস্ট এগুলো কোনো ইস্যুই না। এখানে এখানে হচ্ছে মানে আমরা ব্যালেন্স স্কোর কার্ডে দেখবো যে আমাদের পারফরমেন্স ইভালুয়েশন গুলো হয় হচ্ছে আমার এমপ্লয়ির আপনার হচ্ছে স্যাটিসফ্যাকশন, টার্নওভার, এগুলোর উপরে বেসিস করে, গ্রোথ প্রসপেক্টের উপর বেসিস করে। সো এটা গুড। আর রিলেশন উইথ কলিগস, কলিগের ক্ষেত্রে রিলেশনটা বাজেট কনস্ট্রেন্টের ক্ষেত্রে পোর হয়, কারণ যার যার সেন্টারের মানে আপনার রিপোর্ট অথবা ইনফরমেশন, সে এটা নিয়ে বাজেট নিয়ে ব্যস্ত থাকে। এটা হোক না সে ডিরেক্ট লেবারের ম্যাটেরিয়ালের পার্ট, অথবা সেটা ডাইরেক্ট লেবার, অথবা মানে আপনার ডাইরেক্ট লেবারের পার্ট, অথবা ওভারহেডের, যাই হোক না কেন, সেই সিচুয়েশনটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্টের ক্ষেত্রে এই রিলেশনশিপটা পোর করে ফেলে, বিকজ অফ হুইচ স্যার প্রফেশনের যে ক্যাটাগরি গুলা, মানে কে কাকে, এটা এইভাবে বুঝাচ্ছেন? হ্যাঁ, ধরেন দুইটা ডিপার্টমেন্ট চিন্তা করেন, জাস্ট বেশি কিছু লাগবে। ধরেন আপনার আছেন হচ্ছে কস্ট সেন্টারে আছেন, ঠিক আছে? কস্ট সেন্টারে যখন থাকবেন, আপনার যখন এই ধরনের কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া হবে আপনাকে পারফরমেন্স ইভালুয়েশনের জন্য, যে ভাই তোমার বাজেট হচ্ছে তুমি 1 লাখ টাকার বেশি খরচ করতে পারবে না, তোমার বাজেট হচ্ছে এটা, ঠিক আছে, এই প্রোডাকশনের জন্য। এখন আপনার ম্যানেজার কি করবে? আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার যখন এটা অ্যাকচুয়াল রেজাল্ট মানে হায়ার দেন আপনার বাজেটের, তখন আপনার কি হবে, বকা দিতে থাকবে, প্রেশার দিতে থাকবে। সো রিলেশনশিপটা তখন কি হবে, খারাপ হবে না? তো ওই কথাই এখানে বলা হচ্ছে, যেটা রিভার্সটা হচ্ছে প্রফিট কনসিয়াসনেসের সময় এটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? সো যাই হোক, এই যে দেখেন আপনার তিনটা ক্যাটাগরিতে যে ইভালুয়েশনটা করা হচ্ছে, এখানে রিসার্চের আউটকাম কি আমরা দেখি একটু। হ্যাঁ, ওনারা এটা এই রিসার্চটা করছেন। জি, এই যে প্রফিট কনসিয়াস আর নন অ্যাকাউন্টিং সিস্টেমটা কি আরেকটু বলা যাবে? আমি ধরতে পারতেছি না। আচ্ছা, এই যে দেখেন আমরা একটু এই এখানে সিস্টেমটা, হ্যাঁ এই সিস্টেমটা এইখানে আসেন, দেখেন এখানে কি বলছে, আমরা একটু প্যারাগ্রাফটা পড়ি। Manager performance is evaluated on the basis of his ability to increase general effectiveness of his unit operation in relation to long-term purpose of the organization. মানে long-term purpose এ ইউনিটের অপারেশনটাকে করতে বলতেছে, মানে তাকে একটা সেপারেট বাজেট করা হয়নি, ওভারঅল ইউনিটের প্রফিটেবিলিটি নিয়ে চিন্তা করবেন। নট লাইক একটা ইউনিটের মধ্যে তো কস্ট সেন্টার থাকবে, প্রফিট আপনার হচ্ছে রেভিনিউ সেন্টার থাকবে, তারপর ইনভেস্টমেন্ট সেন্টার থাকবে, এটা না, ইউনিট অ্যাজ এ হোল। এখন for instance, at cost center, one important aspect of his ability concerns the attention that he devotes to reducing the long-term cost. মানে হচ্ছে আপনার ইউনিটের যেহেতু ইস্যু আছে এখানে, সেহেতু আপনি শর্ট টার্ম গোল নিয়ে চিন্তা করবেন না, আপনাকে লং টার্ম, ধরেন এই বছর আপনার কমও হতে পারে, বাট আলটিমেট প্রফিটেবিলিটি হবে যখন আপনি ওভারঅল কস্ট রিডিউস করতে পারবেন অর্গানাইজেশন অথবা ওই পার্টিকুলার ইউনিটে। বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে যে এই প্রফিট কনসিয়াসনেসটা হচ্ছে আলটিমেটলি আমার লং টার্ম গোলের সাথে রিলেটেড। আপনাকে যখন আস্তে আস্তে করে ধরেন, আমরা যে এফিসিয়েন্সি, এটাকে কি লার্নিং কার্ভের কথা শুনেছি না? লার্নিং কার্ভের কনসেপ্টটা কি?
কনসেপ্টটা হচ্ছে আপনি ধরেন আজকে একই ধরনের কাজ করে যাচ্ছেন আপনারা, এবং ফার্স্ট প্রোডাক্টটা প্রডিউস করতে যে টাইম লাগবে, সেকেন্ড প্রোডাক্টটা প্রডিউস করতে কিন্তু তার থেকে একটু কম টাইম লাগে যদি সিমিলার প্রোডাক্ট। বুঝতে পারছেন? তো জি স্যার। এই যে লার্নিং কার্ভটা হচ্ছে, যত আপনি যদি সিমিলার কাজ করেন, ধরুন অডিটের ক্ষেত্রে সিমিলার কাজ করেন, আপনি কিন্তু দেখবেন প্রথম অডিটের প্রথম আপনার আইটেমটা করতে যে টাইমটা লাগবে, আপনি কিন্তু পরের আইটেম গুলোতে সিমিলার আইটেম হলে বেশি সময় লাগে না, আস্তে আস্তে কমে যায়। এই কনসেপ্টটাকে বলা হয় লার্নিং কার্ভ, মানে আপনি লার্নিং প্রসেসটা ইমপ্রুভ করতেছেন। সিমিলারলি প্রফিট কনসিস্টেন্সির ক্ষেত্রে আপনি এবার আসেন, আপনার যদি হয় শর্ট টার্ম, আপনার কস্ট সেন্টারের যদি কস্ট কমাতে হয়, আপনি কি করবেন? আপনি হচ্ছে বাজেটটাকে বাড়ায় দেখাবেন, যেন আপনি অ্যাকচুয়াল কস্টটা আপনি কম, মানে আপনার কম হয়, যার ফলে আপনি বলতে পারেন যে আপনার প্রফিট ভালো হয়েছে, কারণ আমার অ্যাকচুয়াল কস্ট থেকে বাজেট কস্ট কম, অ্যাকচুয়াল কস্ট কম, বাজেটের কস্ট বেশি। তো যদি এই সিস্টেমে হয়, লং টার্ম গোলটা আলটিমেটলি ম্যানেজারের সাথে কিন্তু রিলেটেড হয়। শর্ট টার্মে বেশি যখন স্ট্রেস করে তখনই হচ্ছে প্রবলেমটা হয়। বুঝতে পারছেন? তো এইটা একটা। আর নন অ্যাকাউন্টিং এ যেটা হয় যে সুপিরিয়র, এই যে এখানে দেখেন বলা আছে সুপিরিয়র ইভালুয়েশন অফ দ্য ম্যানেজমেন্ট পারফরমেন্স। এটা একটা আনইম্পর্টেন্ট পার্ট বলতেছে, কারণ কি এখানে কোনো প্রফিটের কনসেপ্টও থাকে না, এখানে কস্টের ইস্যুও থাকে না, এখানে হচ্ছে সেপারেট ক্রাইটেরিয়া থাকে। এই দুইটার বাদে আমরা এই যে নন অ্যাকাউন্টিং এর যে মেজারমেন্ট গুলো আছে সেটা আমরা ব্যালেন্স স্কোর কার্ডে দেখবো। এবার ওখানে লেখা আছে বা ওখানে এক্সাম্পল দেওয়া আছে যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো ইউজ করা হয়। তো ইভালুয়েশন করা হচ্ছে দুইটার সাথে নন অ্যাকাউন্টিং কে, যে নন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই মেজারমেন্ট গুলো আসেই না, এই জন্য কিন্তু সম্পর্ক ভালো থাকে, আপনি প্রফিটের কনসিয়াসনেস, মানে সরি, এই যে এখানে দেখেন রিলেশনশিপ গুড থাকে, সুপিরিয়রের সাথে সম্পর্ক ভালো থাকে, বিকজ তখন তাকে ওই যে বাজেটের সাথে প্রফিটের সাথে বেঁধে দেওয়া হয় না যে তোমাকে এইটা অ্যাচিভ করতে হবে। তোমার ক্রাইটেরিয়া থাকবে ডিফারেন্ট, এফিসিয়েন্সির মাধ্যমে তোমাকে ই করতে হবে, তোমার বোনাসটা ট্যাগ করা থাকবে। তোমার হচ্ছে কস্ট, যাই হোক কস্ট তো আমার অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট কুড বি ডিফারেন্ট, এটা বেশিও হতে পারে।